একজন পলিটিশিয়ান যদি সত্যিই তার ক্ষমতার সদ্ব্যবহার করে তাহলে কি হতে পারে জানেন? মাসে ৮-১০ হাজার টাকা রোজগার করা ডেলিভারি বয়ও প্রত্যেক ঘন্টায় ২ কোটি টাকা রোজগার করা সিইওকে কোম্পানির নিয়ম পাল্টাতে বাধ্য করতে পারে, বা এয়ারপোর্টে ২৫০ টাকা দামের চা ১০ টাকায় নামিয়ে আনতে পারে। এমনকি জিএসটি এক ধাক্কায় ১৮% থেকে 0%-এ বদলে দিতে পারে। কিন্তু কিভাবে? ভারতের এমন এক পলিটিশিয়ানের কথা আজ বলবো, যিনি জাতি, ধর্ম, ভাষার পলিটিক্স না করে সেই সমস্ত ইস্যু নিয়ে কথা বলছেন যেগুলো লিটারেলি মধ্যবিত্ত নিম্নবিত্তের জীবন পাল্টে দিচ্ছে। তার আগে কমেন্টে জানাবেন, নেতা বললেই আপনার মাথায় প্রথমেই কি আসে? কোটি কোটি টাকা স্ক্যাম, লালবাতি গাড়ি, সামনে পেছনে পুলিশ প্রোটেকশন, পাবলিকের টাকা খেয়ে মোটা একটা পেট, মিনিমাম 50-এর ওপর বয়স, কিছু উস্কানিমূলক ভাষণ আর বেশ কিছু কেচ্ছা, তাই তো? গ্যারান্টি দিয়ে বলছি, এই ভিডিওর শেষে আপনার চোখে নেতার এইরকম ইমেজ পাল্টে যাবে। ইনফ্যাক্ট আপনি যে দলেরই সাপোর্টার হন না কেন, স্বীকার করবেন দেশের বাকি পলিটিশিয়ানরাও যদি এই নেতার মতো ভাবে তাহলে ভারত পৃথিবীর ১ নম্বর দেশ হতে বেশি সময় লাগবে না। কিন্তু ১ মিনিট, ভিডিও শুরুর আগেই অনেকে ভাবা শুরু করে দিয়েছেন যে আমি কোন পলিটিক্যাল পার্টির কাছে টাকা খেয়ে এই ভিডিও বানাচ্ছি। ফেয়ার এনাফ, তাদের জানিয়ে রাখি এই পলিটিশিয়ান যে পার্টিতে আছেন সেই পার্টি আমাদের রাজ্যের পলিটিক্সেই নেই। তাই প্লিজ কমেন্টে দাদা কত টাকা খেলে লিখে নিজের লো আইকিউ আর প্রমোট করবেন না। নমস্কার, আমি সোহম। ঘটনার ঘন ঘটার এই এপিসোডে আজ কথা বলবো দিল্লির এমপি রাঘব চাড্ডাকে নিয়ে, যিনি এই মুহূর্তে নিউজ হোক বা সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই হেডলাইনে আছেন। রাঘব চাড্ডা দিল্লির মানুষ চেনে আম আদমি পার্টির নেতা হিসেবে, মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে। বাকি দেশ চেনে অ্যাক্ট্রেস পরিণীতি চোপড়ার কিউট কোচি বর হিসেবে। পেশা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, পড়াশোনায় ব্রাইট স্টুডেন্ট। শুরুতে ডেলয়েটের মতো কোম্পানিতেও চাকরি করেছেন। তার পলিটিক্সে হাতে খড়ি ২০১২ সালে, মাত্র ২৪ বছর বয়সে আপের স্পোকস পারসন হিসেবে। আর এখন বয়স ৩৭, মেম্বার অফ পার্লামেন্ট, রাজ্যসভা। এবার আপনি বলবেন, আচ্ছা ঠিক আছে, বয়স কম, দেখতে কিউট, ব্রিলিয়ান্ট, ভালো কথা বলে, এগুলো তো বুঝলাম, কিন্তু কাজের কাজটা কি করেছে? রাঘব চাড্ডা পার্লামেন্টে সাধারণ মানুষের এমন সমস্ত ইস্যুগুলো তুলেছে যেগুলো নিয়ে পলিটিশিয়ানরা এর আগে সিরিয়াসলি কথাই বলেনি, অ্যাটলিস্ট এখন তো আর বলে না। যেমন হেলথ ইন্স্যুরেন্স স্ক্যাম। মাসের পর মাস, বছরের পর বছর আপনি মোটা টাকার প্রিমিয়াম ভরলেন, শরীর খারাপ, অ্যাক্সিডেন্ট হলো, গিয়ে দেখলেন নার্সিংহোম ক্যাশলেসে ভর্তিই নিচ্ছে না ওই ইন্স্যুরেন্সে, বা বিল আসতে দেখলেন ইন্স্যুরেন্স কোম্পানি বিল অ্যাপ্রুভ করলো না কোন একটা হিডেন ক্লজ দেখিয়ে, বা করলেও খুব অল্প করলো যাতে ইন্স্যুরেন্সটা নেওয়া বা না নেওয়ার কোনো মানেই রইল না। টাকা রিইম্বার্স করবে বলে দিনের পর দিন ঝুলিয়ে রাখলো। এবার আপনার পক্ষে কি সম্ভব কয়েকশো কোটি টাকার ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে বছরের পর বছর কেস লড়া? কেস ফেস বাদ দিলাম, একটা ঠিকঠাক হেলথ ইন্স্যুরেন্স নিম্নবিত্ত বা মধ্যবিত্তের জন্য যথেষ্ট এক্সপেন্সিভ, তার উপরে আবার 18% জিএসটি থাকলে সাধারণ মানুষ হেলথ ইন্স্যুরেন্স নেবে কি করে? এই প্রশ্নগুলো পার্লামেন্টে তুলেছিলেন রাঘব চাড্ডা। Subject today is concern over silent exploitation of the common man by health insurance companies and private hospitals. কেন সরকার ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে রেগুলেট করবে না? কেন রিইম্বার্সমেন্টের টাইম লিমিট বেঁধে দেওয়া হবে না? কেন ইন্স্যুরেন্সের লুফল নিয়ে কোনো আইন থাকবে না? কেন সাধারণ মানুষকে হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামেও ট্যাক্স দিতে হবে? প্রশ্নগুলো পার্লামেন্টে ১৪০ কোটি মানুষের সামনে আসার রেজাল্ট কি? হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে জিএসটি এখন 18% থেকে সোজা 0%। এটাও ঠিক যে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ সেক্টরে জিএসটিতে রিভিশন আনার প্ল্যান আগে থেকেই করছিল, কিন্তু যেটা নিয়ে কথা হয় সেই কাজটাও তাড়াতাড়ি হয়। এখনো হয়তো অনেকে কনভিন্সড হচ্ছেন না, বুঝতে পারছি। ভাবছেন ঠিক আছে, পলিটিশিয়ান তো ভুল করেই হয়তো এক দুটো ঠিক কথা বলে দিয়েছে। তাহলে আরো শুনুন। ইন্স্যুরেন্সের কথা বাদ দিলাম, শেয়ার মার্কেট জানেন নিশ্চয়ই, অনেকে হয়তো ইনভেস্টও করেন। রাঘব চাড্ডা প্রশ্ন তুলেছেন, কেন ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের জন্য লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এত বাড়ানো হলো? আগে যেটা 0% ছিল। যারা মার্কেটে আছেন তারা জানেন এই ট্যাক্সের জন্য রিটেল ইনভেস্টরদের কতটা ক্ষতি হয়েছে। যদি এই টার্মগুলো বুঝতে না পারেন, শেয়ার মার্কেটে বাদ দিন, আপনি ইনকাম ট্যাক্স তো দেন। গত বছর কর্পোরেট মানে বড় বড় কোম্পানিরা যা ট্যাক্স দিয়েছে তার থেকে সাধারণ মানুষ ইন টোটাল অনেক বেশি ইনকাম ট্যাক্স দিয়েছে সরকারকে। রাঘব চাড্ডা প্রশ্ন তুলেছেন, কেন এটা হবে? সাধারণ মানুষের ওপর থেকে, স্যালারিড ক্লাসের ওপর থেকে, আমার আপনার ওপর থেকে কেন ট্যাক্সের বোঝা কমানো হবে না? যেখানে বড় কোম্পানি থেকে সরকার ইজিলি আরো বেশি টাকা তুলতে পারে ট্যাক্স হিসেবে, কারণ মধ্যবিত্তের হাতে টাকা বাঁচলে সেই টাকাই আবার মার্কেটে ফিরে আসবে, ইকোনমি গ্রো করবে। আপনাদের মধ্যে অনেকেই এয়ার ট্রাভেল করেন, জানেন যে টিকিটের দাম লিমিটলেস ভাবে বাড়িয়ে দেওয়া হয় কোনো অকেশন থাকলে বা কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হলে। বা এটাও ছাড়ুন, এয়ারপোর্টে একটু চায়ের সাথে একটু টা খেতে গেলে মিনিমাম ৩০০-৪০০ টাকা তো খরচ হয়েই যাবে। খাওয়ার দাম শুনে লোকে ডায়েট কন্ট্রোল করা শুরু করে দেবে।
একটা 50 টাকার কাপ ম্যাগি মিনিমাম 250 টাকায় বিক্রি হয়। রাঘব চাড্ডা প্রশ্ন তুলেছেন, সরকার এগুলো রেগুলেট করবে না কেন? রেজাল্ট কি? এয়ারপোর্টে উড়ান যাত্রী ক্যাফেতে এখন 10 টাকায় চা, 20 টাকায় সিঙ্গারা পাওয়া যায়, সস্তায় জল পাওয়া যায়। আচ্ছা, এসবও বাদ দিন, আপনি কুইক কমার্স অ্যাপ তো ব্যবহার করেন, 10 মিনিটে ডেলিভারি। নাম নেব না, জাস্ট থিঙ্ক ইট। তো 10 মিনিটের চক্করে ডেলিভারি বয়রা কি পরিমাণ চাপে পড়েন, দুর্ঘটনায় পড়েন, সেটা বলাই বাহুল্য। বাই চান্স দুর্ঘটনা হলে কোনো মেডিকেল হেল্পও পান না কোম্পানির কাছে, কারণ তাদের ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসেবে ট্রিট করা হয়। রাঘব চাড্ডা শুধু এই ডেলিভারি বয় বা গিগ ওয়ার্কারদেরকে নিয়ে পার্লামেন্টে প্রশ্নই তোলেননি, নিজের সিকিউরিটির ঘেরাটোপ থেকে বেরিয়ে ডেলিভারি বয়ের সাথে ডেলিভারি করতে গেছেন, তাদের সমস্যাগুলো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করেছেন, পার্লামেন্টে সেগুলো বলেছেন। রেজাল্ট কি? 1 নম্বর, গভর্নমেন্ট থেকে ম্যান্ডেট এসছে কুইক কমার্স গুলো আর 10 মিনিটে ডেলিভারির ক্লেম করতে পারবে না। তো এই আল্ট্রা ফাস্ট ডেলিভারি মানে আপনি কেনার কথা ভাবার আগেই যে মাল আপনার দরজায় পৌঁছে যাচ্ছে, এই মেকানিজমটা বন্ধ হবে। ফলে ডেলিভারি পার্টনারদের ওপর স্পিডিং করার যে চাপটা সেটা অনেকটা কমবে। দ্বিতীয়ত, ডেলিভারি পার্টনাররা গিগ ওয়ার্কার হলেও লেবার কোডের আন্ডারে তারা এবার থেকে আসবে, অর্থাৎ কিছু এমপ্লয়ি বেনিফিটস তারা পাবে। থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্টলি, কোম্পানিকে সোশ্যাল সিকিউরিটি ফান্ড তৈরি করতে হবে ইয়ারলি টার্নওভার থেকে, যাতে ডেলিভারির সময় ডেলিভারি পার্টনারের কোনো দুর্ঘটনা হলে বা অন্য কোনো সমস্যা হলে কোম্পানি সেখান থেকে হেল্প করতে পারে। এটার একটা বড় ক্রেডিট ডেফিনেটলি রাঘব চাড্ডার প্রাপ্য, কারণ ডিসেম্বরে যখন ডেলিভারি পার্টনারদের স্ট্রাইক হয়েছিল তখন রাঘব চাড্ডাই এই পুরো ব্যাপারটা নিয়ে কথা বলেন, ডেলিভারি বয়দের পাশে দাঁড়ান, ভিডিও বানান, সবার সামনে হাইলাইট করেন। না হলে আজকাল কোনো প্রোটেস্ট হলে সরকার হোক পাবলিক হোক সবাই ইগনোর মেরে এগিয়ে যায়। বিকজ অফ রাঘব চাড্ডা এক্ষেত্রে সেটা হয়নি। হ্যাঁ, ডেফিনেটলি গভর্নমেন্ট এগুলো ইমপ্লিমেন্ট করেছে এবং সরকার না চাইলে এই চেঞ্জগুলো কেউ আনতে পারতো না, কেউ না। ক্রেডিট তাদেরও আছে, কিন্তু রাঘব চাড্ডা এই ইস্যুগুলো নিয়ে মিডিয়াতে পার্লামেন্টে বারবার প্রশ্ন তোলায় সবার নজরে এসেছে, ফলে সরকারের নজরে এসেছে, ফলে ইমপ্লিমেন্টেশনটা ফাস্ট ট্র্যাক হয়েছে। বলতে প্রায় ভুলেই যাচ্ছিলাম যে রিসেন্টলি ভোটারদের রাইট টু রিকল নিয়েও রাঘব চাড্ডা পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন। অর্থাৎ ভোটে জিতে নেতা যদি তার প্রমিস না রাখেন, কাজ না করেন, সেক্ষেত্রে ভোটারদেরও সেই নেতাকে সময়ের আগেই ক্ষমতা থেকে সরানোর অধিকার থাকা উচিত। মানে নেতা মন্ত্রীরা পাবলিকের কাছে অ্যান্সারেবল। জানি এটা টু গুড টু বি ট্রু, কারণ এটা হলে দেশ হোক বা যে কোনো রাজ্য 99% নেতা মন্ত্রীর ক্ষমতাই চলে যাবে। তাই আমি অন রেকর্ড বলতে পারি রাইট টু রিকল তো এই দেশে কোনোদিনও হবে না, কিন্তু পয়েন্ট সেটা নয়। রাঘব এমন অনেক কিছু নিয়ে পার্লামেন্টে বক্তব্য রাখছেন যেগুলোর কোনো সমাধানই এই দেশে অ্যাটলিস্ট হবে না, যেমন সমস্ত নাগরিকের ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ, ব্লক চেইন প্রপার্টি রেজিস্ট্রেশন, অমুক তমুক অনেক কিছু। কিন্তু আসল পয়েন্ট হচ্ছে মোদি, দিদি, রাহুল গান্ধী, বামপন্থী, ডানপন্থী এই সমস্ত ডিসকাশনের বাইরে বেরিয়ে বহুদিন পর পার্লামেন্টে সেগুলো নিয়ে কথা হচ্ছে যেগুলো পাবলিকের আসল সমস্যা, যেগুলো নিয়ে পাবলিক নিজেরাই কথা বলতে ভুলে গেছে, সেগুলোতে আবার কেউ ফোকাস ফিরিয়ে আনছে আলটিমেটলি। এখন অনেকেই বলতে পারেন রাঘব নিজের পপুলারিটির জন্য এই সমস্ত করছেন, তিনি ল্যাভিশ লাইফস্টাইল লিড করেন, জাস্ট ফর অ্যাটেনশন এগুলো করছেন। আমার পয়েন্ট হচ্ছে কম বেশি সমস্ত নেতাই সেটা করেন এবং তাদের অধিকাংশই কোটিপতি। পার্থক্য হচ্ছে তারা যে সমস্ত নিয়ে লড়েন তাতে ন্যারেটিভ থাকে এই পার্টি বনাম ওই পার্টি, এই নেতা ভার্সেস ওই নেতা, এই ধর্ম ভার্সেস ওই ধর্ম, ওই ভাষা বনাম এই ভাষা। এতে দিনের শেষে তাদের লাভ হয়, তাদের পার্টির লাভ হয়, পাবলিকের সেরকম কিছু লাভ হয় না। রাঘব চাড্ডা অ্যাটলিস্ট আমাদের সমস্যাগুলো নিয়ে বলছেন, দ্যাটস দ্য ডিফারেন্স। আবার বলছি, এটা কোনো ব্যক্তির বা পার্টির প্রমোশনাল ভিডিও নয়, কারণ আমার ভিডিও দেখে আপনি চাইলেও উনাকে বা উনার পার্টিকে ভোট দিতে পারবেন না। আমি রাঘব চাড্ডার কোনো ফ্যানও নই, যেদিন কোনো ভুল কথা বলবে সেদিন সেটা নিয়েও ভিডিও বানাবো। এই ভিডিওটা জাস্ট একটা জেন্টাল রিমাইন্ডার যে আমাদের জনপ্রতিনিধিদের কেমন হওয়া উচিত, এবং তার সাথে এটাও মনে করিয়ে দেওয়া যে সরকারে না থেকেও একজন জনপ্রতিনিধির সদিচ্ছে থাকলে খুব সহজে আমাদের সমস্যাগুলো সমাধান তিনি করতে পারেন। তাই আপনিও যদি সত্যি চান যে রাজনীতিতে এরকম শিক্ষিত মডার্ন জনপ্রতিনিধি আরও আসুক, বা যারা আছেন তারাই অ্যাটলিস্ট আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলুক, তাহলে এমন কিছু করুন যাতে এই ভিডিও, এই মেসেজ তাদের কাছ পর্যন্ত পৌঁছায়। শেয়ার করুন অ্যাজ মাচ অ্যাজ পসিবল, আর কমেন্টে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানান। আপনার এলাকায় বা আপনার জীবন বা জীবিকায় এমন কোন সমস্যা আছে যেটা নিয়ে আপনার জনপ্রতিনিধির কথা বলা উচিত এবং সমাধান করা উচিত। এই ধরনের ভিডিও আরও চাইলে প্লিজ চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করে দিন। ইউটিউবে প্লিজ হাইপ অপশন একটা আছে, যেটা ক্লিক করে দিলে এই ভিডিও ইউটিউবে আরও বেশি মানুষের কাছে পৌঁছবে। আমার জেনুইন বিশ্বাস বহু মানুষ এখনো আছেন যারা বিভিন্ন ইস্যুতে কোনো পার্টির মতামত, নেতার মতামত, সেলিব্রিটির
মতামতকে নয়, নিজের মতামতকে, নিজের মেধাকে, নিজের লজিক্যাল রিজনিংকে বেশি গুরুত্ব দেন। এই চ্যানেল তাদের জন্যই। সবাই ভালো থাকবেন, থেমে নয় প্রেমে থাকবেন। আমি সোহম, দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন, টাটা।